দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমাদের মৌলিক যে চাহিদা তার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং তারপরে চিকিৎসা কিন্তু খুবই জরুরি বিষয়। কিন্তু প্রশ্ন থেকে যায় যে যদি এই চিকিৎসা নেওয়ার আগেই আমাদের একটা প্রিভেনশনের ব্যবস্থা করা হয় তাহলে সেটি কেমন হয়। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমাদের ছোটবেলায় কিংবা একটা প্রজন্মে কিন্তু অনেক রকমের টিকা দেওয়া হতো এবং সেই টিকার ফলও কিন্তু পাওয়া শুরু হয়েছে। পোলিওতে একটা সময় অনেক বেশি আক্রান্ত রোগ পাওয়া যেত, কিন্তু সেটা টিকার মাধ্যমেই হয়তো প্রিভেন্ট করা গেছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে এবং 5 কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে। এই টিকাদান কর্মসূচি নিয়েই আসলে আমরা সাজিয়েছি আমাদের আজকের পর্ব। আর আমাদের সঙ্গে সংশ্লিষ্ট একজন মানুষ আছেন, মেজর খুশরুজ্জামান। তিনি আমাদের সঙ্গে আজকে অতিথি, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটি। আমরা তাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ। আমরা টিকা নিয়ে অনেক রকমের আলোচনা দেখি, কখনো কখনো সমালোচনা দেখি। কেউ কেউ বলছেন টিকার ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং টিকার সাইড এফেক্ট নিয়ে অনেক রকমের আলোচনা ছিল। কিন্তু একটা সময় তো আমরা দেখেছি যে এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যেগুলো হতো এবং তার মাধ্যমে অনেক রকমের ডিজিজগুলো কিন্তু আমাদের সোসাইটি থেকে বা আমাদের মানে জীবন থেকে কিছুটা নিষ্কৃতি পেয়েছি আমরা। সাম্প্রতিক সময়ে যে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, যেটি অবশ্য টাইফয়েডকে নিয়ে 5 কোটিরও বেশি শিশুকে এই টিকা দেওয়া হবে। আমরা যদি শুরুতে একটু জানতে চাই যে আসলে এই কর্মসূচিটা কিভাবে প্রণয়ন করা হয়েছে এবং এর পেছনে কি কি জিনিসগুলো কাজ করেছে। জি ধন্যবাদ, আপনি খুবই যোগোপযোগী একটি প্রশ্ন করেছেন। আসলে টাইফয়েড রোগটা কি একটু ধারণা হলে কেন এর বিরুদ্ধে আমরা লেগে গেলাম এটার উত্তরগুলি পরবর্তীতে পাবো। টাইফয়েড একটি পানিবাহিত রোগ, এটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সালমোনেলা টাইফি। পানিবাহিত রোগ মানে ধরা যাক এই যে পানিটা আছে, এটা যদি ঠান্ডা পানি হয়, আমাকে তো 3 বেলা পানি খেতেই হবে বা আরও বেশি। আমরা প্রতিনিয়ত পানি খাচ্ছি। মূলত শিশুরা তাদের স্কুলের সামনে চটকদার ওই খোলা পানি, আইসক্রিম, শরবত বিভিন্ন কিছু বানায়। আবার যেগুলি খাবার বিক্রি হয় সেগুলি ভালো করে অধোয়া, ময়লা। তাহলে এই জাতীয় পানি থেকে আমাদের শরীরে এই জীবাণুটা ঢোকে। এখন আমরা যে পানিটা খাই ওয়াসা, আমি খুব স্ট্রেইট এই গণমাধ্যমে বলতে চাই যে আমাদের খাতে এই প্রামাণিক দলিল ওয়াসা হাজির করতে পারে নাই যে 100% এরা জীবাণু মুক্ত এবং যতটুকু ওয়াসার সাপ্লাই আছে ততটুকুতেই মুক্ত। তাহলে একজন যদি এর আওতার বাইরে থাকেও তাও কিন্তু সে আক্রান্ত হচ্ছে। এছাড়া ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যারা পথ শিশু আছে তারা বাধ্য হয়ে হয়তো খোলা, বাসি, পচা খাবার খাচ্ছে, নোংরা পানি পান করতে বাধ্য হচ্ছে, তাহলে পারে এরা প্রতিনিয়তই তাদের শরীরে এই জীবাণুটা ঢুকে যাচ্ছে। রাইট। এর ভেতরে ওই জীবাণুটা বিভিন্ন রকম জটিলতা তৈরি করে। এই অনেক তাত্ত্বিক আলাপ, কিন্তু আমাকে এটা খুবই প্রাসঙ্গিক বলে আমার মনে হচ্ছে যে এভাবে আমরা বলতাম যে এই রোগ কোন জটিলতা সৃষ্টি করে সেটা না বলে কোন জটিলতা এই রোগে হয় না। ধরা যাক আমি উপর থেকে শুরু করি, মগজের একটা আবরণী আছে, তার নাম মেনিনজেস, তো এটা মেনিনজাইটিস হতে পারে। তারপর মগজ, তার আরেকটা নাম রাখতে পারে এনকেফালাইটিস হতে পারে। আসি হার্টে পেরিকার্ডাইটিস হতে পারে। আসে লাঙে নিউমোনিয়া হতে পারে, নিউমোনাইটিস হতে পারে। আর সবচেয়ে যে জিনিসটা বেশি সেটা হলো পরিপাকতন্ত্রে এটা যায়, খাবারটা তো পেটে যায়। পরিপাকতন্ত্রের যে নালীর যে আমি ছবিটা যদি দেখি তাহলে সেখানে এমন প্রদাহ হয় যে সেটা ফেটে রক্ত হয়ে মুখ দিয়ে বমি আসতে পারে, রক্ত বমি, অথবা মলদার দিয়ে টাটকা রক্ত যেতে পারে। এবং ক্ষেত্র বিশেষে যদি আমরা সুনির্দিষ্টভাবে তার চিকিৎসা না দেই তাহলে রোগীর মৃত্যু হতে পারে। এবং ব্যাপক আমাদের ডাটা আছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমাদের পানি এখনও পর্যন্ত পিউরিফাইড আমরা করতে পারি নাই, সুতরাং আজকের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব নিয়ার ফিউচারে যে 5 বা 10 বছরের ভেতরে ঢাকা শহর বা বাংলাদেশ পুরোপুরি পানিটাকে আমরা জীবাণুমুক্ত করতে পারবো, এটা আমাদের কাছে সুতরাং এটির প্রয়োজন অত্যাবশ্যকীয়। এখন শিশুদের ক্ষেত্রে কেন অগ্রগণ্যতা দিলাম তা আমরা বলবার চেষ্টা করেছি, যারা আগামী দিনের নাগরিক, এবং আমরা যত মারি বকি ওই প্রলুব্ধ যারা করছে তাদের কাছ থেকে খোলাবাসি খাবার সে খাবে। সুতরাং এইটা, এবং যে আগামী দিনের জন্য আমাদের এই নিরাপত্তাটা থাকে, এই সব কিছু বিবেচনা করেই এটা করা হয়েছে। ওকে, আমরা এই নিয়ে যে প্রোপাগান্ডার কথা শুরুতে বলছিলাম যে অনেক রকমের প্রচার আছে এবং সেটা হয়তো সাম্প্রতিক সময়ে শুরু হয়েছিল যে কোভিড-19 যে টিকা নিয়ে,
সেটা যখন প্রথমে বলা হলো 2 ডোজ, তারপরে আবার তৃতীয় চতুর্থ এরকম ডোজগুলো, এবং তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু দেখা গেছে, সেটা কিন্তু ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে এসে টাইফয়েডের টিকা, এবং সেটা যেহেতু নতুন একটা কনসেপ্ট এবং প্রচারণা আছে যে এটার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে শিশুরা ক্ষতিগ্রস্তই বেশি হতে পারে, কিন্তু ডাক্তাররা তো এটাকে নিরাপদ বলছেন, আপনারাও নিরাপদ বলছেন, আসলে বিষয়টা কি? জি, আমার মনে হয় যে এরকম স্পষ্ট প্রশ্ন আমি খুবই পছন্দ করি, আপনি খুব স্পষ্ট করে প্রশ্ন করেছেন। তার যদি আমি এক লাইনে আসি যে এই টিকা আমরা চিনি না, এই টিকার ভিতরে কি ক্ষতিকর আছে না ভালো আছে আপনারাই জানেন, তো কি ক্ষতি আছে বা কি হইতে পারে, আমার ছেলেকে তো আমি দিব, আপনার কথা শুনে দিলাম, তো তারপর তো যদি হয় তাহলে আপনি কি বলবেন? এটা হচ্ছে চাচা চলা স্ট্রেইট আপনার কথা ইনার মেসেজ। আমি এই প্রশ্নের একাডেমিকভাবে উত্তর দিতে চাই। সেটা হলো, দেখেন আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে বছরে আপনি বলেওছেন যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআই কর্মসূচিতে একদম ছোটবেলা থেকে 2 বছর বয়সে তাদেরকে 6টা টিকা আমরা দিয়ে ফেলেছি। তার ভেতরে আপনার কথা অনুযায়ী ওরাল পোলিও ভ্যাকসিন মুখে, বাকিগুলি মাংসপেশিতে দিয়েছি। তাহলে কতটুকু বাচ্চা ছিল, এবং প্রত্যেকটা ওটা নিবন্ধন করে একটা সুন্দর একটা কার্ড দেওয়া আছে। হ্যাঁ, আমি যদি ভুল না করি আপনার ডিপথেরিয়া, হোপিং কাশি এরকম নামগুলো ছিল। ঠিক তাই। তাহলে ওইখানে কিন্তু প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এটা তালিকা করে ওই কার্ডটা ওকে সারা জীবনে তারপর অভিভাবককে রাখতে বলা হয়। এবং বাংলাদেশে এই ইপিআই কর্মসূচি, মানে এই যে 6টি অসুখ যেটা আপনি বলতে চাইলেন, এটার সাকসেস রেট আকাশচুম্বী 95%, যেটা পার্শ্ববর্তী রেট থেকেও আমাদের এটা সফল। এবং দেখেন অদ্যবধি এই যে বাচ্চাদেরকে প্রতিনিয়ত বাচ্চা জন্মাচ্ছে বা প্রতিনিয়ত বাচ্চার বয়স 2 হচ্ছে, তাকে প্রতিনিয়ত ইপিআই দেওয়া হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া। আজকেই ধরেন 1 লক্ষ শিশুকে বাংলাদেশে ইপিআই ভ্যাকসিন দেওয়া হবে। দাগ থাকে না, আমরা যদি আমাদের শরীর দেখাতে পারতাম যে এখানে ওই দাগটা আছে না। ঠিক তাই। কিন্তু আমাদের কাছে দৃশ্যমান এই যে ইপিআই কর্মসূচি থাকলে তো এই সংবাদ মাধ্যমে আসতো যে একটা লাইফ থ্রেটেনিং অথবা বলবার মতো কোনো আমাদের কাছে ইপিআই তথ্য নাই। দেখেন আপনি দাগের কথা বলছেন, এটা তো কসমেটিক একটা সমস্যা। এটা আমার ওই আল্লাহ না করে ডিপথেরিয়া হয়ে মৃত্যুর ঝুঁকিটা বড় ছিল নাকি একটা ছোট্ট একটা দাগ আছে সেটাকে আমি গ্রহণ করব। এই উপমাটা আমি ঠিকই একইভাবে টাইফয়েডের ক্ষেত্রে দিতে পাই। আমি যদি টাইফয়েড দেই ভ্যাকসিন, তাহলে আমার লাভটা কি, আর যদি না দেই তার কি ক্ষতি? তো আমরা ইপিআই দ্বারা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিন নেওয়া আমরা কিন্তু আমরা এই কালচারটা প্র্যাকটিস করেছি। কিন্তু সমস্যাটা হলো নূতন হওয়াতে যে কথাটা আপনি কোভিডের বেলা বলেছিলেন, সেই সম উত্তর আমি দিতে চাই। কোভিডের সময় তো একপাশে মানুষের জীবন, না নিলে সে মারা যেতেই পারে। সারা পৃথিবীতে লাখো লাখো লোকের হচ্ছে, বাংলাদেশে লাখো লাখো হাজার হাজার লোক মারা গেছে। সেই কিন্তু সেই সবার প্রশ্ন এসেছিল, এবং প্রশ্নের উত্তর আমরা এরকম এই টেবিলে বসে আমিও দিয়েছিলাম। কিন্তু দেখা গেল তাতে আমরা তখন উদ্বুদ্ধ করা আশাপ্রদ হচ্ছে না। তখন আমরা একটা পাইলট প্রজেক্ট করি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, প্রথম যখন দেওয়া হয় তখন সব কিছুতে সেলিব্রিটিদের কারণে হয়তো কোনো কিছু শুরু, তা আমরা তাদেরকে না নিয়ে এসে ডাক্তারই দিলাম। তখন লাখো লাখো লোক মিডিয়ার মাধ্যমে দেখলো যে ডাক্তাররা নিজেরাই নিজেদেরকে দিচ্ছে, এবং এটা টার্নওভার কয়েকদিন আমি শুধু ডাক্তাররাই নিয়েছি, বা ডাক্তার ফ্যামিলি, প্যারামেডিক্স এবং অন্যান্য যারা ছিলেন, তখন একটা আস্থা তৈরি হয়েছে। তাহলে আমি বলতে চাইছি যে এইটাও আমাদেরকে নামা যেতে পারে। এবার আসেন বিশ্বাসযোগ্যতা, আমি কিভাবে বলবো। একটা নতুন ঔষধ অথবা ভ্যাকসিন একদিনে বাজারে আসে না, দীর্ঘমেয়াদী ট্রায়াল এবং ফেজের ভিতর দিয়ে আসার পর এটা আমরা প্রমাণ করতে যদি সক্ষম হই যে পার্শ্ব প্রতিক্রিয়া সহনীয় এবং লাভ যথেষ্ট। এখানে লাভটা কি, যে এটা যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি দিবে, অর্থাৎ আমাদের সুরক্ষা দিবে, যেন মোটামুটি ওই যিনি নিয়েছেন, যে নিয়েছে যে শিশুটা, তার মোটামুটি সারা জীবনই এর সুরক্ষা থাকবে। এখন এটা কিভাবে তৈরি হচ্ছে, এটা করলে আবার বোধহয় বিশ্বাসযোগ্যতাটা আসবে। প্রথমে একটা তাত্ত্বিকভাবে একটা ল্যাবরেটরিতে গবেষণা হয়। এইটা হওয়ার পরে মানুষের মতো একটা পশু, ধরা যাক শিম্পাঞ্জি, তারপর ওই যে নতুন যে আবিষ্কারটা, যেটা আমরা এখনো আশা নিরাশার দোলাচলে ভুগছি, তাকে দেওয়া হয়, ওই যেটাকে আমরা ট্রায়াল বলছি। ঠিক তাই। তারপর যদি পশুকে দীর্ঘদিন অবজার্ভ করার পরে যখন দেখি যে এটা মোটামুটি গ্রহণযোগ্য, তখন কিছু পারমুটেশন কম্বিনেশন করে একটা ছোট গ্রুপ অফ পিপল, ধরা যাক 100 মানুষ, সে নিজের ইচ্ছাতেই দিতে চায়। যেমন অনেকে রক্ত দেয় না, তার লাভটা কি, যে অঙ্গ ডোনেট করে না, উনি মানবিক ফিলান্থ্রপি, মানুষকে ভালোবাসেন, উনি নিজের থেকে বলে যে আমার শরীরে ট্রায়াল দাও। ট্রায়াল দিয়ে একটা যথেষ্ট পরিমাণ সময় দেখা হয়। দেখার পর দেখা গেল যে উনার ওই রকম পার্শ্ব প্রতিক্রিয়াটা সহনশীল এবং বড় পরিসরে আসলে ক্ষতির সম্মুখীন হবে না, তখনই আপনার সেটাকে জেনারেলাইজ করা হয়। তখন 100তেও যথেষ্ট না, এটা করার পরে আবার আমরা বড় গ্রুপ, ধরা যাক 10 লক্ষ লোকের পর দেওয়া হয়। তখন এই 10 লক্ষ লোককে খুব ভালো করে ইয়ে করা হয়, এটাকে আমরা পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স, মানে বাজারজাত করা হয়েছে। কিন্তু তারপর আমরা ধরেন কোভিডের সব ডাটাগুলি আছে, তো
তো সেখানে যদি মানে এই ডেটাগুলো অ্যানালাইসিস করার পরেই আমরা বড় পরিসরে আসলে এটাকে দেওয়ার ব্যবস্থা করছি। এখনো শেষ না, এই শেষ আমরাও বলছি যে এখনই শেষ না, কিন্তু যেহেতু আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পরে এসে আপনার এই যে শেষ না হওয়া কথাগুলো আমরা আবার আলোচনা করব। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, উপভোগ করছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, টিকাদান কর্মসূচি নিয়ে আমরা কথা বলছি। আলোচনা যেখানে থেমেছিল সেখান থেকে আবারও শুরু করার চেষ্টা করি। আপনার আলোচনা চলছিল, তার সঙ্গে যদি একটু যোগ করে দিই যে টিকা আবিষ্কার হয় এবং আমরা মাঝে মধ্যেই জানি যে এই টিকাগুলো বিনামূল্যে দেওয়া হয়। প্রশ্ন থেকে যায় যে বিনামূল্যে যখন টিকা দেওয়া হয়, যে সস্তার 3 অবস্থা থাকে না, যে এটা কি আসলে এক্সপেরিমেন্ট কিনা। আবার ঠিক একই সঙ্গে প্রশ্ন করা যায় যে ইউরোপ কিংবা আমেরিকাতে, এরকম উন্নত দেশগুলোতে তো এই ধরনের টিকাগুলো দেওয়া হয় না, তাহলে আমাদের মতো দেশগুলোতেই বা কেন দেওয়া হয়? আসলে কি এর মধ্যে কি কোনো ট্রায়াল পদ্ধতি না আসলেই কাজ করবে? জি, ধন্যবাদ। আপনার এই প্রশ্নটিও পরিষ্কার। আমার ওই পূর্ব আলোচনাতে আমরা এরকম শেষ পর্যন্ত এসেছিলাম যে এটা কিভাবে বাজারে এসছে, অর্থাৎ এটা গ্রহণযোগ্য কিনা বা বিশ্বাসযোগ্য কিনা, তার একটা পর্যায়ে আমি বলেছি যে বৃহত্তর একটা জনগোষ্ঠী দেওয়া হয়, ধরা যাক সেটা প্রায় 1 লাখ, সেইখানে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স করা হয়, অর্থাৎ দেওয়ার পরে কারো কোনো হলো কিনা সেটা নোটিশ করে, এখন তো সোজা ডাটা কম্পাইল করা হয়। সেখানে যদি কোনো রিমার্কেবল কিছু না থাকে, অথবা রিমার্কেবল 2-1টা যদি থেকে থাকে তার ব্যাখ্যা কারণ সহ, তারপর একটা পাবলিকেশন করা হয়, একটা বিজ্ঞান ভিত্তিক একটা পাবলিকেশন, এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ পাবলিকেশন মোটামুটি বলা হয়, সেটা হচ্ছে ল্যান্ডসেট। সেখানে উন্মুক্ত করে দেওয়া হয় পৃথিবীর সব গবেষকরা, তার পক্ষে বিপক্ষে, এটা উচিত না, এটা ঠিক ছিল না, আর উন্মুক্ত করে দেওয়া হয়। যখন তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে ছোট ছোট কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সহনীয় প্রতিক্রিয়া সহ এটা দেওয়া উচিত, তখনই কেবল এটা দেওয়া হয়। এখন তার মানে আমি যে স্তরগুলি বলেছি সেটাতে এটা উত্তীর্ণ। দ্বিতীয় কথা, কোন কোন দেশে এটা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, পার্শ্ববর্তী দেশে দেওয়া হয়েছে, ভারত সেটা তো অনেক বড় জনগোষ্ঠী, নেপালে দেওয়া হয়েছে, আফ্রিকার অনেকগুলি দেশে দেওয়া হয়েছে, এবং দেওয়া হয়েছে প্রায় 8 বছর আগে। তো আজকের দিনকে ব্যাক ক্যালকুলেশন করে যদি আমরা 8 বছর ধরি, এই পর্যন্ত জীবন মৃত্যু বা বড় কোনো বৈকল্য বা অন্য কোনো রিমার্কেবল না। এখন আর একটা প্রশ্ন তৈরি হচ্ছে, সেটা হলো যে আপনি বলেছেন যে ইউরোপ এবং আমেরিকাতে এটা দেওয়া হয় না, এটা মোটামুটি সত্য। তাহলে তো প্রশ্ন আসলো যে আবার যে ওরা দেওয়া হয় না, ওরাই বিক্রি করছে বা দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে, ওরা কেন নিচ্ছে না? আমরা একটু আগে আলোচনা করেছি যে এটা পানিবাহিত রোগ। পানিতে যদি দূষিত থাকে, ওই জীবাণু থাকে, তখনই কেবল হবে। তাহলে তো আমি প্রতিদিনই পানি খাচ্ছি, প্রতিদিনই হতো, তা হচ্ছে না, ওইখানে ওই জীবাণুটা থাকতে হবে। তো ওরা পানিটাকে এই পর্যায়ে শুদ্ধ করতে পেরেছে যে ওদের পানির ভেতরে সালমোনেলা জীবাণুটা থাকে না, মানে ওদের পানিবাহিত রোগ নেই বলে তার প্রিভেন্টিভের দরকার নেই। শুধু এটা না, অন্যান্য যে সমস্ত পানিবাহিত রোগ সেগুলিও ওদের অনুল্লেখ্য, ফলে তাদের জীবাণুটাই তো নাই। তাহলে ভ্যাকসিনটা দিয়ে কার বিরুদ্ধে যুদ্ধটা করবে, তার তো প্রয়োজনটা নাই। আচ্ছা, তাহলে এবার আসা যাক যে গ্লোবালিতে পানিটা কন্টামিনেটেড হওয়ার রিস্ক থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। এখন আর একটা প্রশ্ন আসছে মূল্যের। এটা কিন্তু দামি একটা ভ্যাকসিন। আমরা যখন এইটা বাংলাদেশ আসে নাই, তখন যারা স্বাস্থ্য সচেতন এবং এফোর্ড করতে পারেন তারা আমাদের প্রায় বলতেন যে আমাদের শিশুদেরকে কী কী ভ্যাকসিন দিব আপনারা লিস্ট দেন। তো তার ভেতরে এটাকে আমরা বলতাম যে আপনি চাইলে দিতে পারেন। তো তার দাম ছিল প্রায় 1000 থেকে 1500 টাকা। তাহলে আমরা 5 কোটি শিশুকে টার্গেট গ্রুপে যদি করি, 5 কোটি গুণিতক 1500, তার মানে কত কত কোটি টাকা হতো। এটা কিন্তু আমাদের বিনামূল্যে আসে নাই। এখানে কয়েকটা অর্গানাইজেশন কাজ করেছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিচে, তারা আবার স্বীকৃতিও দিয়েছে যে এটা না, তারা কনভিন্স। দ্বিতীয় হলো GAVI একটা আছে, গ্যাভি, গ্লোবাল এই ইমিউনাইজেশনকে তারা মনিটর করে। এছাড়া ইউনিসেফ সম্বন্ধে আমাদের কিছু ধারণা আছে, এবং বাংলাদেশে ICDRB, এরা কিন্তু সব কিছু সিদ্ধান্তে আসার পরেই তখন বাংলাদেশে দেওয়া হয়েছে। আর এই যে খরচের কথাটা বললেন, আপনি তো ট্যাক্স পেয়ার, আমার টাকা দিয়েই এটাকে ঘুরিয়ে আসছে। তার মানে এই না যে এটা বিনা পয়সায় লব্ধ বা ভিক্ষুকের লব্ধ কোনো কিছু নাই। এটা সারা পৃথিবীতেই তারা ফেজ বাই ফেজ এটাকে আমাদের দেওয়া হয়। ওই যে ঘুরে বললাম যে আমাদের ট্যাক্সকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এবং ইউনিসেফে তো আমরা স্টেক হোল্ডার, আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্টেক হোল্ডার, আমরা গ্যাভির স্টেক হোল্ডার। সুতরাং এইটা আমাদের
অধিকার আমাদের কেউ কখনো দেয় নাই। সুতরাং আমরা যে বাচ্চাটা দিয়েছি সেটা প্রকারান্তরে আমারই ট্যাক্সের টাকা, আমারই টাকা দিয়ে আমার সন্তানকে আমি দিয়েছি। তাহলে আমরা মানে মেনে নিচ্ছি যে না, এটা আসলে তার মধ্যে কন্টামিনেশন নাই কিংবা এটা ক্ষতিকারক বিষয়গুলো নেই, এটা আসলে অ্যাকসেপ্টেবল। আর যে কোনো মেডিসিনের ক্ষেত্রে তো আমরা একটা জিনিস দেখি যে বলে দেয়া থাকে যে কার কার রিয়াকশন হয়, এবং সেই রিয়াকশন যাদের যাদের হওয়ার সুযোগ আছে তাদের ওই ধরনের মেডিসিনগুলো না নেওয়া ভালো। নিশ্চয়ই এটার ক্ষেত্রেও সেরকম ডেসক্রিপশন থাকবে। আমার প্রশ্নটা অন্য জায়গাতে যে এই যে ডোজটা কিভাবে হবে, এবং যেহেতু শিশুরা নিবে, শিশুরা যদি মাসেলে নিয়ে থাকে তাহলে একটু ব্যথার বিষয় বা ভয়ের বিষয় থাকে, যদি সেটাই হয় তাহলে তার রিপ্লেসমেন্টে এটা ওরাল কোনো ব্যবস্থায় যাওয়া যায় কিনা? সুন্দর, দুটো প্রশ্নই খুবই পরিপূরক আমি মনে করছি। সেটা হলো যে আপনি বলেছেন যে কোনো ঔষধই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত না। আমি শুধু পজিটিভ দিক বলতে বলতে আমার মনে হলো যেরকম যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নাই, এই ভুল মেসেজটা আবার না যায়। এই যে চা খাচ্ছি, আমি যদি দিনে 3 কাপ চা খেতে অভ্যস্ত হই, সকাল দুপুর রাত, কিন্তু যদি আমি 5 কাপ খাই তাহলে হয়তো আমার ঘুম হবে না, অস্থির লাগবে, চঞ্চল চঞ্চল মনে হবে, বেশি কথা বলবো, ইত্যাদি ইত্যাদি। তো পানীয় যদি বেশি খাই তাহলে আমার হাইপোনাট্রিমিয়া হবে, ইত্যাদি ইত্যাদি। একটা প্যারাসিটামল খেলেও তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হবে। দেখেন আপনি যে প্রশ্নটা করেছেন যে একটা নিডল দিয়ে এটা আমার দেওয়া হয়, নিডল দিয়ে যদি ওর ভেতরে মানে কিছু না থাকে, ডিস্টিল ওয়াটার থাকে, তাও তো ওরা ব্যথা পাবে। ওখানে যদি মাইক্রো ভেসেল, মাইক্রো নার্ভ থাকে, ছিঁড়ে যেতে পারে। আশেপাশে যে মাংসপেশি সেখানে ব্যথা পাবে। তাহলে পারে এই যেহেতু এটা মাংসপেশিতে দিতে হচ্ছে, সুতরাং ওই ব্যথাটা প্রথম কথা লাগবে। বাচ্চা যে ভীতি, ওই প্রথম ভীতিতেই সে ওইটা আরও তার মাসেল কন্ট্রাক্ট করে, এই জন্য তার একটু ব্যথা লাগবে। তার মানে এটা কিন্তু ওই টাইফয়েডের ভ্যাকসিনের ইনগ্রেডিয়েন্টের কারণে না, ওটা হচ্ছে নিডলের কারণে। এখন যে ইনগ্রেডিয়েন্ট আপনি শরীরে দিয়েছেন এটা তো ফরেন, সুতরাং ওই যে কোভিডটা আমরা যদি চিন্তা করি তাহলে কিছু জ্বর, কিছু ব্যথা, কিছু শরীর ব্যথা, ওই এলাকাটা ফুলে যাওয়া, কিছু ফুসকড়ি ওঠা, এইগুলি হতে পারে। এগুলো হলে ভয়ের কিছু নাই। এগুলি যদি জ্বরটর হয় তাহলে একটা প্যারাসিটামলই যথেষ্ট, যদি একটু র্যাশ ট্যাশ হয় একটা অ্যান্টিহিস্টামিন, হিস্টামিন জাতীয় যথেষ্ট, 1 দিন 2 দিন বাসায় থাকলে যথেষ্ট, এইগুলি হওয়ার কথা। আর যে কোনো ভ্যাকসিন নিলে পারে শতকরা অনেক কম 11 নিচে 3টা ডিজিটেড করে একটা অ্যানাফাইলেকটিক শক হতে পারে, সেটা আবার লাইফ থ্রেটেনিং রিয়াকশন। এবং এই জন্য এটা স্কুলে দেওয়া হচ্ছে শিক্ষক এবং সম্ভব হলে প্যারামেডিক্সের উপস্থিতিতে। আল্লাহ না করে একজনের যদি হয় তাকে দ্রুত সম্মিলিত হাসপাতাল অথবা নিকটস্থ যে হাসপাতাল আছে সেখানে দিয়ে তার চিকিৎসা করলে এটা আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তার মানে হচ্ছে সাইড এফেক্ট হলে তার ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়ার আসলে সুযোগ আছে। সেক্ষেত্রে যারা এখন আসলে গ্রহণ করছেন বা যাদের মধ্যে ভয় আছে, সংক্ষেপে তাদের জন্য কি বার্তা রাখতে চান, যেহেতু আপনি এই খাতে সংশ্লিষ্ট একজন মানুষ? জি, ধন্যবাদ। আমি বারবার করে বলি যে ফার্মাকোর যে ঔষধবিদ্যা ভৌত ভিত্তি হচ্ছে, একটা হচ্ছে রিস্ক আর একটা হচ্ছে বেনিফিট। এটা একটা দাঁড়িপাল্লার মতো, দলীয় মানে আমি প্রতীক বুঝাচ্ছি। তো এক পাশে যদি বেশি ঝুঁকি থাকে আর এক পাশে যে লাভটা থাকে, ঝুঁকি যদি বেশি হয়ে যায় তাহলে আমরা সেই ওষুধ নেই না। আর যদি ছোটোখাটো ঝুঁকি থাকে বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু লাভ অনেক বেশি থাকে, তাহলে সেই ক্যালকুলেটেড ঝুঁকিগুলো নেওয়াটাই ঠিক হবে। রিস্ক ভার্সেস বেনিফিট। তো আমরা জীবন এটা মরণঘাতী একটা অসুখ থেকে বাঁচিয়ে দিলাম, আর বিনিময়ে একটা চিমটি, একটা পিঁপড়ার কামড়, আর 2-1 দিন ছোট্ট জ্বর আর গায়ে ব্যথা। এটা মেনে নিয়েই আসলে আমরা বৃহত্তর স্বার্থগুলো অর্জন করতে চাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। নতুন দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলার সুযোগ থাকবে। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা প্রায় কথাটা রিপিট করি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুন্দর ভবিষ্যতের জন্য, আগামীর জন্য কিছুটা স্যাক্রিফাইস এবং মাঝে মধ্যে প্রোপাগান্ডাগুলোকে এড়িয়ে নিয়ে আসলে আমরা সামনের পথে এগোতে চাই। আপনাদের প্রত্যেকে ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।